ফোন বার করো, শেয়ার দিলে লাগবো লাইভ। দেও দেও দেও, তাড়াতাড়ি দেও। ওটা দেও। এবারে ঠিক আছে, এবার আমরা শেয়ারটা দিতে পারলেই হইতো। শেয়ারটা দিতে পারলেই হইতো। শেয়ার দেন কেমনে? হুম। আচ্ছা, ওরা এসে সমস্যা নেই, দেওয়া লাগবে না। তুমি তো আমার গ্রুপে এড আছো না? গ্রুপে এড নাই তুমি? নাফিজ আহমেদ দৃষ্টি, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা আক্তার, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। একটু কাজ করো, আমি আজকে ল্যাপটপটা নিয়ে আসি নাই। লাইভ পেজটা একটু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও, হ্যাঁ, শেয়ার করে দাও। 26 ব্যাচ মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। 27 ব্যাচ তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও, লিঙ্কটা দিয়ে দাও। আমি ল্যাপটপ আনি নাই, শেয়ার করতে পারতেছি না। আর ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, হ্যাঁ। আর কথাটা ক্লিয়ার কিনা একটু জানাও, কথাটাকে ক্লিয়ার কিনা জানাও একটু আমাকে। কথাটা কি ক্লিয়ার? ভয়েস ক্লিয়ার কিনা জানাও। ফাতেমা আক্তার ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি কেমন আছো? কি করবা তখন, বসে থাকবা? ভাইয়া সাউন্ড কম আসে, একটু ভলিউমটা বাড়ায় নাও। আমি তো মাইক্রোফোন ইউজ করতেছি।
একটু মেনশন দিয়ে দাও, হ্যাঁ ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও। একটু মেনশন দিয়ে দাও, হ্যাঁ ফ্রেন্ডদের একটু মেনশন দিয়ে দাও। ভাই আপনার জন্য বেড়াইতে আইসাও ক্লাস করি। হ্যাঁ ক্লাস তো করতে হবে, দুদিন পরে পরীক্ষা। হাসনাত সাকি স্যার কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। আহ, মহাসিন কবির, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো। তুমি কেমন আছো জানাইও। একটু মেনশন দিয়ে দাও ফ্রেন্ডের, আর তোমাদের গ্রুপে একটু শেয়ার দিয়ে দাও। তোমাদের তোমাদের গ্রুপে গ্রুপে একটু শেয়ার দিয়ে দাও। আমরা একটু ওয়েট করি বাকিরা আসুক। আসসালামু আলাইকুম ভাই। রেজা মাহিন, ওয়ালাইকুম আসসালাম ভাই। বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান ইউ। তুমি বিগ ফ্যান। আমরা শুরু করে দিব। 7টা বাজে আর এক এক মিনিট ওয়েট করব, শুরু করে দিব। নেভি একটা স্যার, সালামিটা পাইলাম না। পাবেন, ঈদ আসুক, সামনে ঈদ আসুক পাবেন। ঈদ আসুক। ঈদ মোবারক স্যার, ঈদ মোবারক। মাহি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যারা সালাম দিচ্ছ সবাইকে ওয়ালাইকুম আসসালাম। বাহ, ফারদিন ভাইয়া, কি গরু খেয়ে মোটা হয়ে গেছেন? হ্যাঁ কালকে গরু কোরবানি দেওয়া শেষ, আজকে খাওয়া শেষ পুরাটা, এই জন্য মোটা হয়ে গেছি। ভাইয়া সাউন্ড কেন আসে না? সাউন্ড কি সবারই প্রবলেম? একটু দেখো সাউন্ড কেন আসে না। সাউন্ড না আসলে জানাও আমাকে। একটু বাকিরা সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও, একটু ভয়েস কম আসতে পারে। আমার মাইক্রোফোনটা খুব একটা বেশি ভালো না। একটু অ্যাটাচ করে নাও ফোনের, ফোনের সাউন্ডটা সর্বোচ্চ দিয়ে নাও। আর নাহলে ইয়ারফোন ইউজ করো, হ্যাঁ। ভাইয়া কিপটা হয়ে গেছেন ওয়াহিদা। হ্যাঁ একটু হইতেই হয়। সাদিয়া রহমান দীপ্তি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার সালামি। রেজা মাহিন, সালামি সালামি। পাবেন পাবেন পাবেন, সালামি পাবেন। ঈদ আসুক আরেকটা, হ্যাঁ। আরমিন জামান আশা, আমার সালামিটা নিলেন না ভাইয়া। তো দাও নাই তো আমি নিবো কি করে? ভয়েসটা ক্লিয়ার কিনা একটু আমাকে কনফার্ম করো, আমরা শুরু করে দিব। হ্যাঁ একটু ফুল ভলিউম দাও। ফুল ভলিউম দিয়ে তাহলেই ক্লিয়ার হবে। ক্লিয়ার ক্লিয়ার। স্যার মেডিকেলে চান্স পাবো কিভাবে? হ্যাঁ আমাদের একজন ডিএমসিএন কমেন্ট করছে যে স্যার মানে ডিএমসিএন এক্সপেরিয়েন্ট টপার কমেন্ট করছে আমার ফ্রেন্ড, স্যার মেডিকেলে চান্স পাবো কিভাবে? আর হচ্ছে আপনাদের মেন্টর, মানে আমার স্টুডেন্টদের মেন্টর, খুব দ্রুতই আপনারা পরিচয় পাবেন তার।
চান্স পাবেন হচ্ছে ঈদের দিনে পড়াশোনা করতে হবে। হ্যাঁ, আমরা একদিন লেট করছি, গতকালকে লাইভ ক্লাস নিই নাই, আমাদের উচিত ছিল গতকালকে পড়াশোনা করা। ডিএমসি চান্স পেতে হলে সবসময় পড়াশোনা করতে হবে। আমিন জাহান আশা, সালাম দিছি ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। উম, ভাইয়া সালামই দিলেন না, আপনি মিথ্যা আশ্বাস দিছেন। ঈদ আসুক রে বাবা, সালামি তো পাবেন, ঈদ আসুক। উম, স্যার, আমি কিন্তু আগের ক্লাসটা নোট গ্রুপে দিছিলাম, সেই মোতাবেক আমার কিন্তু সালামি প্রাপ্য ছিল। যারা নোট সাবমিট করছেন গ্রুপে তাদেরকে আমি এসে দেবো, হ্যাঁ, খাওয়াবো, মানে আইসক্রিম খাওয়াবো। আচ্ছা, একটু শোনো তো, আমার এই ফোনটাতে, মানে এই ফোনটাতে লাইভ স্ট্রিমটা একটু ডিলে করতেছে, আমি দেখতে চাই কিরকম ডিলে। সবাই একটু স্টার্ট লিখা বা 1 2 লিখে একটা মেসেজ দাও তো, স্টার্ট লিখা একটা কমেন্ট করো, আমি দেখতে চাই কতটুকু ডিলে করে। সবাই একটু লিখেন স্টার্ট, START। ওকে, আমার ফোনটা না একটু ডিলে করতেছে, স্ট্রিমটা একটু ডিলে করতেছে। ওকে, আসো শুরু করি। হুম শুরু করি। যদি সাউন্ড জনিত কোনো সমস্যা পাও বা লেখা বুঝো না এরকম কোনো কিছু সমস্যা পাও, আমাকে একটু সাথে সাথে ইনফর্ম করবা। তাহলেই হবে, আমি অন্য ফোন দিয়ে তোমাদের কমেন্টগুলো চেক করব। হ্যাঁ, আসো শুরু করি। আর যারা এখন আসে নাই তাদেরকে লাস্ট একবার মেনশন দিয়ে দাও, তারা যেন ক্লাসে জয়েন করে। প্রায় 200 জন ক্লাস করার কথা, ক্লাসে আছে 60 জনের মতো। তো আসো শুরু করি। তো আমরা হচ্ছে জুওলজির 6 নম্বর অধ্যায় বজ্র ও নিষ্কাশন, মানব সাহিত্য অর্থ বজ্র ও নিষ্কাশন, এটা নিয়ে পড়াশোনা করতেছিলাম। গত ক্লাসে পড়াশোনা শুরু করছিলাম। তো আমরা হচ্ছে প্রথম দিন আপনাকে বজ্র পদার্থের বা রেচন পদার্থের একটা ধারণা দিছিলাম আপনাকে, যে রেচন পদার্থগুলো কিভাবে তৈরি হয় আমাদের বডিতে। মানে সহজ কয়েকটা কথাই আমি আপনাকে বলে তারপর একটু ব্যাখ্যা করছিলাম যে মানুষের শরীর যে খাদ্যগুলা খায়, মানুষের ফুয়েলটা, মানে মানুষের শরীরের ফুয়েল বা জ্বালানি হচ্ছে খাদ্য। এই খাদ্যগুলা থেকে মানুষের শরীর পুরায় হচ্ছে শক্তিগুলা বের করে বা শক্তিটা নেয়। আর যখন মানুষ খাদ্য থেকে শক্তিটা বের করে তখন সাথে কিছু বজ্র পদার্থ উৎপন্ন হয়। যে বজ্র পদার্থের মধ্যে যেগুলো ছিল নাইট্রোজেন গঠিত, দ্যাট মিনস আমিষ থেকে তৈরি হয়েছিল, ওগুলাকে বলতাম রেচন পদার্থ। আর এই রেচন পদার্থগুলা মানুষের শরীরের জন্য ক্ষতিকারক। এই পদার্থগুলা মানুষের শরীর থেকে বের করে দেওয়ার প্রক্রিয়াটার নাম ছিল রেচন বা এক্সক্রিশন। রেচন হচ্ছে একটা প্রসেস বা প্রক্রিয়া, যেখানে মানুষের শরীর কি করে নাইট্রোজেন গঠিত বা আমিষ গঠিত বজ্র পদার্থগুলা বের করে। আর এই সম্পূর্ণ কাজটা একটা সুন্দর সিস্টেমের মাধ্যমে বা একটা সুন্দর তন্ত্রের মাধ্যমে হইতেছে। মানে সৃষ্টিকর্তা আমাদের বডিতে এই কাজগুলা সুন্দরভাবে করার জন্য কিছু অঙ্গের সমন্বয়ে একটা তন্ত্র বানিয়ে দিছে। যে তন্ত্রের কাজ হচ্ছে যে মানুষের শরীর থেকে এই বিষাক্ত বজ্র পদার্থগুলোকে ইলিমিনেট করবে, মানে দেহ থেকে বের করে দেবে। আর ওই তন্ত্রটার নাম হচ্ছে রেচন তন্ত্র। আমরা গত ক্লাসে এটা তোমাকে দেখাইছি, যে যে তন্ত্রটার মেইন কিছু অঙ্গ আছে, যেমন 2টা বৃক্ক আছে রেচন তন্ত্রের একটা পার্ট, 2টা রেচন নালী বা ইউরেটার আছে, 2টা, একটা মূত্রথলি আছে এবং একটা মূত্রনালী আছে।
আমরা তোমাকে প্রত্যেকটার পরিচয় গতকালকে দিছি। আমরা তোমাকে বৃক্ক জিনিসটা কি তোমাকে পড়াই আসছি, বৃক্ক বা কিডনি, তার বাইরের গঠনটা তোমাকে দেখাইছি, ভিতরের গঠনটা তোমাকে একটু দেখানোর চেষ্টা করছি গত ক্লাসের ছবি এঁকে। তারপর আমরা রেচন নালী, এটার রেচন নালী বা ইউরেটার এটার পরিচয় তোমাকে গতকালকে দিছি। আমরা মূত্রথলি তোমাকে একটু বুঝাইছি এবং সর্বশেষ ইউরেটার নিয়ে আলোচনা করছি। তো দেখেন, আমাদের উদ্দেশ্য ছিল যে আমাদের শরীরে রেচন প্রক্রিয়াটা হইতেছে কিভাবে, মানে রেচন মানে এই তন্ত্রগুলা, রেচন তন্ত্রটা কিভাবে বজ্র পদার্থগুলা দেহ থেকে বের করে দিতেছে, আমরা ঠিক এটা পড়ার আগে আমরা এই তন্ত্রগুলার গঠনটা জেনে আসছিলাম। মানে তন্ত্রগুলার ভিতরে কি আছে না আছে আমরা যদি গঠনটা জানতে পারি তাহলে তাদের কাজটা পড়তে, মানে বজ্রটা নিষ্কাশন কিভাবে করে সেটা পড়তে আমাদের সুবিধা হইতো। আমরা এজন্য আগে অঙ্গগুলা, মানে রেচন তন্ত্রের সাথে সংশ্লিষ্ট অঙ্গগুলার পরিচিতি যেটুক দরকার এইচএসসি লেভেলে ওইটুক আমাদেরকে পড়াইছি। তো দেখেন, আমরা গতকালকের ক্লাসটায় মোটামুটি সব অঙ্গেরই পরিচিতি খুব ডিটেইলি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি। মানে রেচন অঙ্গের, রেচন তন্ত্রের সাথে সংশ্লিষ্ট যত অঙ্গ আছে সবগুলাই তোমাকে পড়াইছি। আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই ছিল যে অঙ্গগুলার বহির গঠন অন্তর গঠন যদি আমরা সুন্দর করে বুঝতে পারি তাহলে তাদের কাজটা করতে আমাদের সুবিধা হয়। হ্যাঁ, আমরা গতকালকে পড়া শেষ করছি, আজকে আমরা একটু রেচনের দিকে আগাবো, মানে অঙ্গগুলা কিভাবে কাজটা করতেছে সেটার দিকে একটু আগাবো। হ্যাঁ, তার আগে আমি একটা ছোট্ট জিনিস তোমাদেরকে একটু বলে আসি। সেটা ছিল, গতকালকে আমরা ক্লাসটা শেষ করছিলাম এই জায়গায়, একটু বোর্ডে তাকাবেন। আমরা গতকালকে ক্লাসটা এই জায়গায় শেষ করছিলাম যে বৃক্কের গঠন থেকে, বৃক্কের অভ্যন্তরীণ গঠন থেকে। আমি একটু বৃক্কের অভ্যন্তরীণ গঠনটা যদি একটু বোর্ডে আঁকি, একটু তাকাবেন। বৃক্কের অভ্যন্তরীণ গঠনে বৃক্কের মধ্যে তিনটা অঞ্চল ছিল অভ্যন্তরীণ গঠনে। একটা ছিল বৃক্কের বাইরের দিকে একটু শক্ত একটা আবরণ বা শক্ত একটা অঞ্চল, যে শক্ত অঞ্চলটা যোজক টিস্যু দ্বারা গঠিত হয়েছিল। এই শক্ত অঞ্চলটার নাম ছিল কর্টেক্স। এই যে বৃক্কের অভ্যন্তরীণ গঠনে, অন্তর্গঠনে, মানে গত ক্লাসটা একটু রিপিট করতেছি। কর্টেক্স এর পরে ভিতরে এই যে এটুকু হচ্ছে কর্টেক্স, মানে এখানে শক্ত একটা গঠন, শক্ত কোনো কিছু দ্বারা বৃক্কের চারপাশটা গঠিত হয় ভিতরের গঠনটা, এটার নাম ছিল কর্টেক্স। কর্টেক্স, ওকে। ভিতরে, কর্টেক্সের ভিতরের সম্পূর্ণ অঞ্চলটা, এই সম্পূর্ণ অঞ্চলটাকে আমরা বলি মেডুলা। কর্টেক্সের ভিতরে গতকালকে দেখাইছিলাম মেডুলার মধ্যে এই যে এরকম কিছু গঠন ছিল, মেডুলার মধ্যে এরকম কিছু গঠন ছিল, নাম ছিল, সরি, নাম ছিল পিরামিড। এই যে মেডুলার মধ্যে এরকম কিছু গঠন ছিল, নাম ছিল পিরামিড। একটু তাকান, একটু তাকান। এরপর সাদাটে যে ভিতর দিকে মূত্রটা নিয়ে বের হইতো একটা প্রধান নালী, এটা ভিতরে ঢুকিয়া কিছু শাখায় ভাগ হইতো। আমরা গত ক্লাসে তোমাকে দেখাইছিলাম, আমি একটু চিত্রটা কমপ্লিট করি, একটু টাইম দিবেন। এখানে আমরা গত ক্লাসে এই জায়গায় এসে থামছিলাম, যে একটা বৃক্কের অভ্যন্তরীণ গঠনের মধ্যে চারপাশে যেটা ছিল এটা ছিল কর্টেক্স এবং ভিতরে সম্পূর্ণটা ছিল মেডুলা। মেডুলার মধ্যে পিরামিড আকৃতির একটা গঠন ছিল, এগুলার নাম ছিল রেনাল পিরামিড। একটু দেখেন, রেনাল পিরামিড গুলাই মেনলি হচ্ছে মূত্রটা তৈরি করতো আমাদের, মূত্র বলতে বজ্র পদার্থ গুলা রক্ত থেকে আলাদা করতো। আমরা গত ক্লাসে এটা বলি নাই, আজকে আমরা এটা নিয়ে আলোচনা করবো। একটু তাকান, বলছিলাম আপনাকে যে বজ্রগুলা মেনলি যে জায়গায় তৈরি হইতো, গতকালকে একটু বলছিলাম, মানে এই যে পিরামিড গুলোর মধ্যে তৈরি হইতো, তৈরি হওয়ার পর বজ্রটা পিরামিড থেকে ছোট ছোট ছিদ্রপথে, এই জায়গায় কিছু ছোট ছোট ছিদ্র ছিল, নাম ছিল পেপিলা। ছোট ছোট ছিদ্রপথে একটা বড় নালীতে আসতো, এর নাম ছিল মাইনর গিলিক্স। গতকালকে আপনাকে ফ্লো চার্টটাও দেখাইছি। মাইনর গিলিক্স, এরকম দুইটা পিরামিডের মাইনর গিলিক্স একসাথে মিলিত হয়ে গঠন করতো একটা মেজর গিলিক্স, মানে প্রধান নালী। গত ক্লাসে আলোচনা করা হয়েছিল। আর মেজর গিলিক্স গুলা একসাথে যুক্ত হইয়া গঠিত করতো যে বিশাল বড় নলটা বৃক্কের ভিতরে সাদাটে বর্ণের, ওটার নাম ছিল পেলভিস।
তাই না? এই যে আমরা গতকালকে এই জায়গায় এসে থামছিলাম, এবার একটু তাকান। বৃক্কের যে অংশ দিয়া, একটু মনোযোগ দিয়ে শুনবেন, বৃক্কের যে অংশ দিয়া এই যে যে পেলভিসটা বা ইউরেটারটা বের হয়ে গেছে, এই যে যে অংশ দিয়ে পেলভিস বা ইউরেটার বের হয়ে গেছে, ঠিক এই অংশ দিয়ে মানে বৃক্কের এই অংশ দিয়া আমাদের বৃক্কের মধ্যে বা কিডনির মধ্যে রক্তনালী গুলো ভিতরে ঢোকে। রক্তনালী, ধমনী, ধমনী ভিতরে ঢোকে। এবং এই অংশের মধ্য দিয়ে শিরাও মানে স্নায়ুটাও মানে নার্ভ বা স্নায়ুগুলো এই অংশের মধ্যে দিয়ে ভিতরে ঢোকে, একটা অংশের মধ্যে দিয়ে বৃক্কের, মানে দিক দিয়ে ঢুকে না, সবগুলা জিনিস এই জিনিসটার মধ্যে দিয়ে ঢোকে। ধমনী, স্নায়ু, লসিকা সবকিছু মানে এটার ভিতর দিয়ে ভিতরে ঢোকে। তো বৃক্কের যে অংশ দিয়া সবকিছু প্রবেশ করতেছে, আমরা এই অংশটাকে বলি বৃক্কের গেটওয়ে। গেটওয়ে, ইংরেজিতে বলি গেটওয়ে। এবং এটারই বায়োলজির ভাষায় আমরা বলি হাইলাম। হাইলামের বাংলা হচ্ছে প্রবেশদ্বার। হাইলাম বা প্রবেশদ্বার। তাহলে একটু তাকান, আপনাদের বইয়ে একটা কথা লেখা আছে যে বৃক্কের অবতল অংশের ভাঁজকে হাইলাম বলে। যে হাইলাম দিয়া ধমনী, শিরা এগুলা ভিতরে প্রবেশ করে এবং ইউরেটার বাইরে বাইরে আসে। এটা হচ্ছে অনেকটা ভুল একটা কনসেপ্ট, একটু মনে রাখবেন। হাইলাম মানে অবতল অংশে কোনো ভাঁজ নাই, তা উত্তল অবতল ডাজেন্ট ম্যাটার। আপনি একটু মনে রাখবেন হাইলামের বাংলা হচ্ছে ইংলিশটা হচ্ছে গেট ওয়ে বা প্রবেশদ্বার। বৃক্কের যে অংশটার মধ্য দিয়ে এই যে ধমনীগুলা বা শিরাগুলা ভিতরে ঢুকতেছে এবং ইউরেটারটা বাইরে বের হইতেছে, আমরা এই অঞ্চলটাকে বলি বৃক্কের হাইলাম বা গেটওয়ে। বুঝছেন? এটা একটু মাথার মধ্যে রাখবেন। এবার একটু তাকাও, আমরা গতকালকে বলছিলাম যে বৃক্কের মধ্যে 8 থেকে 18টা পিরামিডের মতো অংশ ছিল, এগুলোর নাম ছিল রেনাল পিরামিড। একটু তাকান, একটু এখানে তাকান। দুইটা রেনাল পিরামিডের মধ্যবর্তী যে অঞ্চলটা, এই যে আমি নীল দিয়ে করতেছি, দুইটা রেনাল পিরামিডের মধ্যবর্তী যে অঞ্চলটা আছে, দুইটা রেনাল পিরামিডের মধ্যবর্তী যে অঞ্চলটা আছে, আমরা এই অঞ্চলটাকে বলি রেনাল কলাম। একটু মাথার মধ্যে রাখেন যে দুইটা রেনাল পিরামিডের মধ্যবর্তী যে সরু অংশটা ভিতরে থাকে, এটাকে আমরা বলি রেনাল কলাম। রেনাল কলাম, এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। আমরা বৃক্কের অভ্যন্তরীণ গঠনে আর কোনো কথা বলবো না, একটু দুইটা জিনিস একটু তুলে ফেলেন। হ্যাঁ, এই যে রেনাল কলাম জিনিসটা কি আর হাইলাম জিনিসটা কি। রেনাল কলাম একটু মাথায় রাখেন, আমরা বৃক্কের অভ্যন্তরীণ গঠনে আর কোনো কথা বলবো না। এই এগুলা কি চলে ভাই? আগুন, রামিমন ইসলাম, এগুলা কি ভাই? চলে ভাই, আগুন, সাদি খান, তাহমিদ হাসান তিলক, এগুলা কি? আপনারা কি ক্লাস করতেছেন নাকি পার্কে বসে বসে দুষ্টামি করতেছেন? হ্যাঁ, সাদি খান, তাহমিদ হাসান তিলক, এগুলা কি ক্লাস করতেছেন নাকি বসে বসে দুষ্টামি করতেছেন? ক্লাসে মনোযোগ দেন, খাতা কলম খুইলা ক্লাস করবেন। হ্যাঁ, জাস্ট ক্লাস আমি কিন্তু আজকে ডিলিট করে দেবো, আমি ক্লাস রেকর্ড রাখবো না। আমি ক্লাসগুলো আজকে গ্রুপে রেকর্ড রাখবো না, আমি ডিলিট করে দিব। যারা লাইভ করতেছেন তারাই পাবেন। তাকান একটু, আমরা রেচন তন্ত্রের গঠনে আর কোনো কথা বলবো না, আমরা একটু সামনের দিকে আগাবো। আমরা শুরু করি আজকের ক্লাসটা। হ্যাঁ, একটু বোর্ডে তাকাবেন, একটু বোর্ডে তাকাবেন। একটু বোর্ডে তাকাবো, আমাকে জাস্ট একটু টাইম দেবো, আমি একটা ছবি এঁকে নিই। একটু বোর্ডে তাকাবেন, একটু ছবিটা আমাকে একটু আঁকতে দেন। শেষ হয়ে যায়, একটু তাকাও। আমি তোমাকে গতকালকে একটু বলছিলাম, আমি একটু আবার তোমাকে বলি যে মানুষের শরীরের নাইট্রোজেন গঠিত বজ্র, দ্যাট মিনস রেচন পদার্থগুলা মেইনলি তৈরি করে হচ্ছে আমাদের যকৃৎ বা লিভার। যকৃৎ বা লিভার বজ্রগুলা তৈরি করে রক্তের মধ্যে ছেড়ে দেয়।
তারপর ওই রক্তটা আমাদের রক্তনালীর মাধ্যমে যখন বৃক্কে আসে, তখন বৃক্কের কাজ হচ্ছে ওই রক্তটাকে ছাইকা বজ্রগুলোকে আলাদা করে দেয়, রক্ত থেকে বজ্রটাকে আলাদা করে দিবে। মানে এটা হচ্ছে বৃক্কের কাজ। বৃক্ক কখনোই বজ্র তৈরি করে না, তার কাজ হচ্ছে রক্তের মধ্যে যে বজ্রগুলো আছে এই বজ্রগুলোকে সে শুধু আলাদা করবে রক্ত থেকে, ছাইকা আলাদা করবে। একটু এখানে তাকাবেন। এখানে আমরা বৃক্কের অভ্যন্তরীণ গঠনের মধ্যে সম্পূর্ণ বৃক্কটাকে আমরা চাকনির সাথে কম্পেয়ার করতে পারি, কারণ এই বৃক্কটাই মূলত রক্ত থেকে বজ্র পদার্থগুলো ছাইকে আলাদা করে। মানে রক্ত নালী ভিতরে ঢুকছে রক্ত নিয়ে, ভেজাল রক্ত নিয়ে, মানে রক্তের সাথে বজ্র পদার্থগুলো আছে, বৃক্ক কি করতেছে এই অংশগুলারে, মানে এই রক্তটাকে সে ছাইকে আলাদা করতেছে, ফলে একদিক দিয়া তোমার বজ্র পদার্থটা বাইরে বের হয়ে যাইতেছে, মানে বজ্র পদার্থটা বৃক্ক থেকে বাইরে বের হয়ে যাইতেছে, এই যে বজ্র পদার্থটা বাইরে বের হয়ে যেতেছে। আর ফ্রেশ রক্তটা আরেকটা রক্তনালী দ্বারা বৃক্ক থেকে বের হয়ে যেতেছে, এই যে আরেকটা রক্তনালীর দ্বারা ফ্রেশ রক্তটা বের হয়ে যেতেছে। একটু তাকান, এই বিশুদ্ধ মানে ভেজাল রক্তটা, বজ্র মিশ্রিত ভেজাল রক্তটা, বৃক্কের মাধ্যমে ঢুকতেছে, ঢোকার পর সম্পূর্ণ বৃক্কটা কি করতেছে, ভেজাল রক্তটাকে ছাকতেছে, ছাকতেছে। ফ্রেশ রক্তটাকে সে একটা রক্তনালীর মাধ্যমে পাঠিয়ে দিতেছে, এবং ভেজাল যে বস্তুগুলো ছিল বা বজ্র যেগুলো ছিল সেগুলাকে ইউরেটারের মাধ্যমে তোমার মূত্রথলিতে পাঠিয়ে দিতেছে। এই জন্যই আমরা বৃক্ককে বলতেছি মানবদের ছাকনি, মানে ছাকনির মতো সে কাজটা করে, ছাকনি। একটু একটু তাকাও, বৃক্কের সম্পূর্ণ বৃক্কের কাজটা হচ্ছে রক্তটাকে ছাকা, আর রক্তটাকে ছাকার কাজটা মেইনলি করে বৃক্কের মধ্যে থাকা একটা বিশেষ ছাকনি। একটু কথাটা বুঝবেন, আমাদের সম্পূর্ণ বৃক্কটা হচ্ছে একটা ছাকনি, যে রক্তটাকে ছাইকে শুধু ভেজালটাকে আলাদা করে ফ্রেশ রক্তটাকে আবার দেহে পাঠিয়ে দেয়। আর এই ছাকার কাজটা, রক্তটাকে পরিশোধন করার কাজটা করে বৃক্কের মধ্যে থাকা ছোট ছোট কিছু ছাকনি। কিরকম চাকনি আমি তোমাকে একটু ছবি এঁকে দেখাই। আমাদের সম্পূর্ণ বৃক্কের মধ্যে যে এরকম কিছু ছাকনি পাওয়া যায়, আমাদের সম্পূর্ণ বৃক্কের মধ্যে প্রবলেম করতেছে কেন, দেখেন আমাদের সম্পূর্ণ বৃক্কের মধ্যে এরকম কিছু ছাকনি পাওয়া যায়, একটু জাস্ট আমাকে একটা দেন, এরকম কিছু ছাকনি পাওয়া যায়, এই যে এরকম কিছু ছাকনি পাওয়া যায়, ছাকনি। আমাদের রক্তনালীটা, আমি যদি একটু ছবিটা কমপ্লিট করি, রক্তনালী থেকে একটা শাখা বা একটা, ওমা এরকম ডিস্টার্ব করলে কেমনে, দেখেন আমাদের রক্তনালী থেকে একটা রক্তনালী যে ছাকনির মধ্যে রক্ত নিয়ে যাইতেছে, একটু তাকাবেন, রক্তনালী থেকে একটা ছোট্ট রক্তনালী এই ছাকনিটার মধ্যে রক্ত নিয়ে যাইতেছে, এই ছাকনিটার মধ্যে সে রক্ত নিয়ে যায়, রক্ত নিয়ে যাওয়ার পর এই ছাকনিটা কি করে, রক্তটাকে ছাকে, ছাইকা বজ্র পদার্থগুলারে ছাকনির ভিতরে ছাইকা আলাদা করে ফেলে। ভেজাল রক্তটা একটা রক্তনালীর মাধ্যমে বৃক্কের মধ্যে থাকা ছাকনির মধ্যে যাইতেছে, ছাকনি যে কাজটা করতেছে সে ভেজাল রক্তটারে সে ছেঁকে আলাদা করে দিতেছে, এবং ফ্রেশ রক্তটাকে সে তোমার বডিতে পাঠিয়ে দিতেছে অন্য একটা রক্তনালীর মাধ্যমে। যেমন আমি এটা কমপ্লিট করি, এই যে ফ্রেশ রক্তটারে সে তোমার বডিতে অন্য একটা রক্তনালীতে, এই যে নীল রক্তনালীতে পাঠিয়ে দিচ্ছে, বুঝছেন? তোমার বডি থেকে ভেজাল রক্তটা আসছে, দূষিত রক্তটা আসছে, বজ্র মিশ্রিত রক্ত আসছে, বৃক্কের ভিতরে ঢুকলো, এই রক্তটা একটা ছোট্ট রক্তনালীর মাধ্যমে চলে গেল তোমার বৃক্কের মধ্যে থাকা ছাকনিতে। এই যে যেটা একটা সবুজটা হচ্ছে একটা ছাকনির ছবি আমি আঁকছি, মানে ছাকনিটা দেখতে অনেকটা এমন, এই যে সবুজটা। তারপর ছাকনিটা কি করলো, এই রক্তনালী থেকে ভেজাল রক্তটাকে ছাইকে ফেললো, ছাইকা ফ্রেশ রক্তটাকে, এই যে আরেকটা রক্তনালী পথে, ফ্রেশ রক্তটাকে আরেকটা রক্তনালী পথে বৃক্ক থেকে বের করে এই যে নীলটার মাধ্যমে তোমার বডিতে পাঠিয়ে দিল, তো বুঝছেন? আর যে দূষিত যে বজ্রগুলা আছে, দূষিত বজ্রগুলা, এই দূষিত বজ্রগুলা এই নালীর মাধ্যমে আসছে তোমার পিরামিডে রেনাল পিরামিড থেকে আপনারা জানেন কোথায় যাবে, মাইনর ক্যালিক্স, গতকালকে পড়াইছি। মাইনর ক্যালিক্স থেকে মেজর ক্যালিক্স, মেজর ক্যালিক্স থেকে রেনাল পেলভিস, রেনাল পেলভিস থেকে ইউরেটারের মাধ্যমে চলে গেল আপনার মূত্রথলিতে। দেখেন আমি বিষয়টা কঠিন লাগলে আমাকে একটু জানাও, যে মূত্রটা কিভাবে অ্যাকচুয়ালি তোমার বডিতে তৈরি হইতেছে। আমি জাস্ট আবার বলি, আপনার শরীর থেকে বজ্র পদার্থ মিশ্রিত রক্তটা, এই যে একটু পরে তাকান, বজ্র পদার্থ মিশ্রিত এই লাল রক্তটা ধরেন বজ্র পদার্থ মিশ্রিত লাল রক্তটা আপনার বৃক্কের ভিতরে প্রবেশ করলো ছাকার উদ্দেশ্যে, কারণ বৃক্ক হচ্ছে আপনার বডির ছাকনি। যখন বজ্র পদার্থ মিশ্রিত লাল রক্তটা যখন আপনার বৃক্কের ভিতরে ঢুকলো, তারা বৃক্কের ভিতরে কিছু শাখায়, অনেকগুলো শাখায় বিভক্ত হয়, শাখা প্রশাখায়। এর মধ্যে ছোট একটা রক্তনালীর মাধ্যমে এই বজ্র পদার্থ মিশ্রিত রক্তটা চলে গেল বৃক্কের ছাকনিতে, এই যে সবুজটা হচ্ছে বৃক্কের ছাকনি, এখানে রক্তটা ছাকা হইলো, ছাইকা রক্ত থেকে ভেজাল পদার্থগুলা সবুজটার মধ্যে চলে গেল,
ছাইকা সবুজটার মধ্যে চলে গেল, এবং ফ্রেশ রক্তটা আরেকটা রক্তনালী পথে বৃক্ক থেকে বেরিয়ে চলে গেল তোমার বডিতে। আর যে বজ্রটা এখানে ছাইকা চলে গেল, এই বজ্রটা এই যে কিছু নালীর পথ মাধ্যমে বৃক্ক থেকে ধীরে ধীরে বের হইতেছে। বৃক্ক থেকে আসলো, মানে বৃক্কের ভিতরে এসে জমা হলো রেনাল পিরামিডে, রেনাল পিরামিড থেকে মেজর রেনাল পিপিলা হয়ে গেল রেনাল মাইনর কিলিক্সে, মাইনর কিলিক্স থেকে মেজর কিলিক্স, মেজর কিলিক্স থেকে রেনাল পেলভিস, রেনাল পেলভিস থেকে ইউরেটার, এবং ইউরেটার থেকে সর্বশেষ মূত্রথলি। এই জিনিসটাকে একটু বুঝছেন, মানে মূত্রটা কিভাবে তৈরি হইতেছে, বজ্রগুলা কিভাবে আলাদা করতেছে। আমি যদিও এটা ডিটেল পড়াবো, ডিটেল আলোচনা করব, কিন্তু এই কনসেপ্টটা বোঝা গেছে বোর্ডে নাকি এখানে কোনো প্রবলেম আছে আমাকে একটু জানায়েন, যে মূত্রটা কিভাবে তৈরি হইতেছে ভাইয়া বুঝি নাই। একদম সত্যি কথা বলেন, আমি জাস্ট সারমর্মটা একটু আলোচনা করছি পড়াটাকে ধরার জন্য, আমাদের আজকের ক্লাসটাকে ধরার জন্য জাস্ট সারমর্মটা আলোচনা করছি। তো আপনি যদি একটু একটু বুঝে থাকেন আমাকে একটু জানাবেন যে ভাইয়া বুঝছি, না বুঝলে জানান ভাই, আরেকবার বলেন, আমি আবার সুন্দর করে আইকে বুঝাই দেবো। কিন্তু এটুকু আপনাকে বুঝতে হবে, নাহলে আজকের ক্লাসটা ধরতে পারবেন না। হ্যাঁ, একটু আমাকে কমেন্টে জানান এটা বুঝছেন কিনা। নূরেন খান, জি স্যার বুঝছি। ইন্নি স্যার আবার একটু বলেন। ইতি, জি স্যার বুঝছি। ওকে, 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 আমি আবার একটু বলতেছি। আপনারা একটু বোর্ডে তাকাবেন। হ্যাঁ, আমি আবার একটু সুন্দর করে বলতেছি, একটু বোর্ডে তাকাবেন। একটু বোর্ডে তাকাবেন, মনোযোগ দিয়ে তাকাবেন। দেখেন, এটা হচ্ছে বৃক্ক। হ্যাঁ, বৃক্কের গঠনে এই যে আপনার শরীর থেকে, একটু বোর্ডে তাকাবেন, আপনার শরীর থেকে বজ্র পদার্থ তো মিশ্রিত রক্তটা, আপনার শরীর থেকে বজ্র পদার্থ মিশ্রিত রক্তটা প্রবেশ করলো বৃক্কে। এই যে বজ্র পদার্থ মিশ্রিত রক্তটা তোমার বৃক্কে প্রবেশ করতেছে একটা রক্তনালীর মাধ্যমে, বৃক্কে প্রবেশ করতেছে। বৃক্কের গঠনে, বৃক্কের ভিতরে গঠনে এরকম কিছু জিনিস ছিল, নাম ছিল রেনাল পিরামিড। ওকে, রেনাল পিরামিডের মধ্যেই, মানে বৃক্কের অভ্যন্তরীণ গঠনেই ছোট ছোট কিছু চাকনি আছে, যে চাকনিগুলা কিছু অংশ থাকে কর্টেক্সে, আর কিছু অংশ থাকে মেডুলাইয়ে। কিছু কর্টেক্সে, কিছু মেডুলাই। যে সবুজ পুরোটাই হচ্ছে চাকনি, মানে চাকনি শেপটা দেখতে অনেকটা এমন, চাকনি অনেকটা দেখতে এমন। এই যে এটা হচ্ছে পুরোটা একটা চাকনি। হ্যাঁ, এটা হচ্ছে পুরোটা একটা চাকনি, মানে বৃক্কের মধ্যে এরকম অসংখ্য চাকনি আছে। এই যে এরকম অসংখ্য বৃক্কের মধ্যে চাকনি আছে, এই যে এরকম অসংখ্য চাকনি বৃক্কের মধ্যে আছে, এই যে এরকম অসংখ্য চাকনি বৃক্কের মধ্যে আছে, এরকম অসংখ্য চাকনি বৃক্কের মধ্যে আছে। হ্যাঁ, তো দেখো অনেকগুলো আছে, আমি সামনে আলোচনা করব। তো দেখেন, এই যে আপনার শরীরে যে ভেজাল রক্তটা, আপনার শরীরে ভেজাল রক্তটা বৃক্কের মধ্যে ঢুকছে ছাকার উদ্দেশ্যে, বৃক্কের মধ্যে ছাকার উদ্দেশ্যে ঢুকলো। এই রক্তটা বৃক্কের ভিতরে ঢুকিয়া প্রত্যেকটা চাকনিতে চলে যায়। ধরেন এখান থেকে, এই রক্তনালী থেকে, এই যে এই উপরের চাক, এই যে এই রক্তনালী থেকে উপরের ছাঁকনিতে একটা রক্তনালী রক্ত নিয়ে গেল। উদ্দেশ্য কি? রক্তটাকে ছাকবে, ভেজাল রক্তটা ছাকবে। এটার ভিতরে গেল, ভিতরে গিয়া রক্তটাকে ছাকলো, এটার মধ্যে রক্ত দিয়ে দিল। রক্ত দেওয়ার পর বজ্রগুলা ভিতরে চলে গেল, রক্তের ক্ষতিকারক জিনিসগুলা সবুজটার মধ্যে চলে গেল, এবং ফ্রেশ রক্তটা রক্তনালীর মধ্যেই রইল। তখন ফ্রেশ রক্তটা আরেকটা রক্তনালী পথে, আমি এখান থেকে নীল করে দেই, যে তখন ফ্রেশ রক্তটা এখান থেকে আরেকটা রক্তনালী পথে আপনার শরীর থেকে যে বের হয়ে চলে গেল, এই যে আপনার শরীর থেকে বের হয়ে চলে গেল, এটা হচ্ছে ফ্রেশ রক্ত, ফ্রেশ ব্লাড। নীলটা হচ্ছে ফ্রেশ ব্লাড। তাহলে লালটা হচ্ছে দূষিত রক্ত। দূষিত রক্ত তোমার ছাকনির মধ্যে গেল, এই যে লালটা, দূষিত রক্ত তোমার ছাকনির মধ্যে গেল, বজ্রটাকে সবুজটার মধ্যে দিয়ে দিল, এবং ফ্রেশ রক্তটা নীলটার মধ্য দিয়ে তোমার বডি থেকে বের হয়ে চলে আসলো। যে বজ্র পদার্থগুলা এই যে এখানে
গেল, ছাঁকনির মধ্যে গেল, এই বজ্র পদার্থগুলো ছাঁকনি থেকে চলে আসে তোমার রেনাল পিরামিডে। রেনাল পিরামিড থেকে রেনাল পেপিলা হয়ে সে বের হইতেছে বাইরের দিকে। রেনাল পেপিলার পরে জানি আছে মাইনর কেলিক্স, গতকালকে পড়াইছি। তখন রেনাল পেপিলা থেকে চলে আসলো মাইনর কেলিক্সে, মাইনর কেলিক্স থেকে আসলো মেজর কেলিক্সে, মেজর কেলিক্স থেকে আসলো রেনাল পেলভিসে, রেনাল পেলভিস থেকে পরবর্তীতে রেনাল পেলভিস থেকে পরবর্তীতে রেনাল ইউরেটার হইয়া, এই যে রেনাল পেলভিস থেকে ইউরেটার হইয়া আপনার শরীর থেকে সে এই যে বাইরে বের হইতেছে, ইউরেটার হয়ে যে আপনার শরীর থেকে বাইরে বের হইতেছে। বুঝছেন? এখন বুঝছেন? সহজ কথা বলে দেই, না বুঝলে কিছু বুঝে দরকার নাই, কিছু বোঝার দরকার নেই, এটা নিয়ে বিস্তারিত আলোচনা আমি সামনে করতেছি। আমি এখন আপনাকে যেটুক বলতে চাইতেছি, এইটুক শুধু কান খুলে শুনেন। যে এটা কিছু বোঝার দরকার নাই, নো প্রবলেম, কিছু বোঝার দরকার নাই। আমি আপনাকে শুধু সারমর্মটা বলছি, আগেই বলছি, জাস্ট আজকে ক্লাসের টপিকটা ধরানোর জন্য, শুধু সারমর্মটা বলছি। আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, যে মানুষের বৃক্কটার কাজ হচ্ছে রক্তের ছাঁকনিটা করে, সে রক্তের হচ্ছে ছাঁকন প্রক্রিয়াটা করে, মানে রক্তটাকে ফিল্ট্রেশন করে, রক্তটাকে ছাঁকে, বিশুদ্ধ পদার্থগুলোকে ছাঁকে একটা অংশের মাধ্যমে আলাদা করে, ফ্রেশ রক্তটাকে আরেকটা অংশের মাধ্যমে দেহ থেকে বের করে নিয়ে যায়। এই কারণে আমরা বৃক্ককে বলি ছাঁকনি যন্ত্র। আর বৃক্কের ছাঁকার মেইন কাজটা করে বৃক্কের মধ্যে থাকা এই যে সবুজ সবুজ ছোট ছোট ছাঁকনিগুলা, এই যে বৃক্কের মধ্যে সবুজ সবুজ ছোট ছোট যে ছাঁকনিটা আছে, আমি গোল করতেছি, এটা হচ্ছে বৃক্কের ছাঁকার মেইন কাজটা করে। বৃক্কের মধ্যে এরকম ছোট ছোট টোটাল 10 থেকে 12 লক্ষ ছাঁকনি আছে প্রত্যেকটা বৃক্কে। মানুষের প্রত্যেকটা কিডনিতে এরকম 10 থেকে 12 লক্ষ ছোট ছোট ছাঁকনি আছে, যে ছোট ছোট ছাঁকনিগুলো রক্তটাকে ছাইকা পরিশুদ্ধ করে দেয়, ফ্রেশ করে দেয়। আর বৃক্কের মেইন কাজটাই শুরুতে বলছে ছাঁকনি। আর তারাই যেহেতু মূলত এই যে বৃক্কের গঠনে যেহেতু ছোট ছোট ছাঁকনিগুলাই মূলত বৃক্কের ছাঁকার কাজটা করতেছে, এই জন্য আমরা বৃক্কের গঠনের ক্ষুদ্রতম একককে বলি এই ছাঁকনিগুলা, যেগুলার বাংলা নাম হচ্ছে, মানে বায়োলজিক্যাল নাম হচ্ছে নেফ্রন। বুঝছেন? তাহলে বৃক্কের মধ্যে ছোট ছোট কিছু ছাঁকনি আছে, যে ছাঁকনিগুলো রক্তটাকে ছাইকে আলাদা করে। আর এই যে ছাঁকনিটা, এই সম্পূর্ণ ছাঁকনিটার নাম হচ্ছে কি? নেফ্রন। 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 এরাই মূলত যে রক্তটাকে ছাঁকিয়ে আলাদা করে। আজকে আমরা একটু পড়াশোনা করব এই বৃক্কের নেফ্রনটা নিয়ে, মানে বৃক্কের সূক্ষ্ম গঠনের একক যারা রক্তটাকে ছাঁকিয়ে আলাদা করে। একটু খাতার মধ্যে টাইটেল দেন, আজকে আমাদের পড়ার টপিক হচ্ছে নেফ্রন। আমি এর বিস্তারিত আলোচনা সামনে করব। খাতার মধ্যে টাইটেল দেন নেফ্রন। ক্ষুদ্রতম গাঠনিক একক বলতেছি, এতক্ষণ আমি আপনাকে এটাই বলছি যে বৃক্কের মেইন কাজ হচ্ছে আপনার রক্ত, আর এই কাজটা করে বৃক্কের মধ্যে থাকে ছোট ছোট কিছু ছাঁকনি, যে ছাঁকনিগুলোর নামই হচ্ছে নেফ্রন। আমি একটা ছাঁকনির ছবি আপনাকে একটু এখানে আঁকি, এই যে ছাঁকনিগুলো জাস্ট লাইক দেখতে এরকম, একটু তাকাবেন, এই যে এরকম ছাঁকনি, এই যে এরকম ছাঁকনি আপনার বৃক্কের মধ্যে আছে। আপনার আপনার বৃক্কে এই যে এরকম, জাস্ট এটার মধ্যে, এটা তাকাও, তোমার আমার বৃক্কে যেরকম কিছু ছোট ছোট ছাঁকনি আছে, যে ছাঁকনিগুলো রক্তটাকে ছাঁকে আলাদা করে, এই ছাঁকনিটাকে আমরা বলতেছি নেফ্রন। বলা হয়ে থাকে তোমার আমার বৃক্কে টোটাল নেফ্রনের সংখ্যা, মানে প্রত্যেকটা বৃক্কে এরকম নেফ্রন আছে প্রায় 10 থেকে 12 লক্ষ। তোমার আমার বৃক্কে প্রায় 10 থেকে 12 লক্ষ নেফ্রন আছে, মানে ছোট ছোট ছাঁকনি আছে। এবং বলা হয়ে থাকে একটা ছোট ছোট ছাঁকনির দৈর্ঘ্য, মানে এই ছাঁকনিগুলা কতটুকু বড় তোমাকে যদি একটু বোঝাই, তাহলে ছাঁকনিগুলোর দৈর্ঘ্য মাত্র 3 থেকে 5 সেন্টিমিটারের মতো, মানে খুব একটা বড় না, খুবই ছোট 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 3 থেকে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের কিছু ছাঁকনি তোমার আমার বৃক্কের মধ্যে আছে। বুঝছেন? যদি প্রত্যেকটা বৃক্কে 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে, সেই হিসেবে আপনার শরীরে টোটাল নেফ্রনের দৈর্ঘ্য অনেক হয়ে যায়। বলা হয়ে থাকে আপনার শরীরে যতগুলো নেফ্রন আছে, মানে একটা বৃক্কে যে আপনি যে নেফ্রন গুলো খুইলে আলাদা করেন, তাহলে সেটা দৈর্ঘ্য মোটামুটি 36 কিলোমিটার, 22.5 মাইলের মতো হয়ে যায়। তো বুঝতে পারতেছো, 10 থেকে 12 লক্ষ আর প্রত্যেকটা 3.5 সেন্টিমিটার, 3 থেকে 5 সেন্টিমিটার, তাহলে মোটামুটি অনেকগুলো নেফ্রন এবং দৈর্ঘ্যটা অনেক বড় হবেই, স্বাভাবিক। একটু তাকাও, তো এই নেফ্রন গুলা
যে বৃক্কের মধ্যে আছে এবং তারাই মূলত বৃক্কের কাজটা করতেছে। একটু মনোযোগ দিয়ে শুনেন। বৃক্কের কাজ হচ্ছে ছাকন, রক্তের ছাকন। আর রক্তের ছাকনের এই কাজটা করতেছে বৃক্কের গঠনে ছোট ছোট কিছু অঙ্গ। সহজ কথায় ছোট ছোট কিছু অঙ্গ, মানে বৃক্ক নিজে একটা অঙ্গ, তার ভিতরে ছোট ছোট কিছু গঠন বা কিছু অঙ্গ আছে, যে অঙ্গগুলো মূলত বৃক্কের ছাকনের কাজটা করতেছে। আমরা যে অঙ্গগুলোকে নেফ্রন বলতেছি আর কি। তো এই নেফ্রনটা সর্বপ্রথম 1842 সালে একজন বিজ্ঞানী ছিলেন, স্যার উইলিয়াম বোম্যান্স। তিনি সর্বপ্রথম এই নেফ্রনটাকে আবিষ্কার করছিল এবং তিনি সর্বপ্রথম সবার চোখে আঙুল দেয়া দেখাইছে যে বৃক্কের যে কাজটা আছে মেনলি রক্তের ছাকন, এটা এই নেফ্রনটাই করে। 1842 সালে স্যার উইলিয়াম বোমেন্স এই নেফ্রনটা বৃক্কের মধ্যে দেখতে পারছে এবং তখন তিনি এই নেফ্রনটা সম্পর্কে কিছু কথা বলছে, যে নেফ্রনের গঠনগুলা কেমন, নেফ্রন কিভাবে কাজ করে, এগুলো তিনি সবার সবার সামনে তুলে ধরছে। আমরা এখন যেটা পড়ি এই চ্যাপ্টারে, সেটা হচ্ছে পুরোটাই 1842 সালে স্যার উইলিয়াম বোমেন্স যেটা বলে দিয়ে গেছিল। তো স্যার উইলিয়াম বোম্যান্স মানে বোম্যান্স তিনি বলতেছে একটা বৃক্কের নেফ্রনের গঠনে সাধারণত দুইটা অংশ থাকে, রেনাল কর্পাসল। রেনাল মানে বৃক্ক, রেনাল কর্পাসল, কর্পাসল, উপরটার নাম দিচ্ছে রেনাল কর্পাসল। এবং বাদ বাকি যেটুক আছে, বুঝিনি কার কি বলে, স্লো থাকুক সমস্যা নেই। এখন বাদ বাকি যেটুক আছে, এই যে বাদ বাকিটা হচ্ছে সবুজ, আমি সবুজ করতেছি, তিনি এইটুক বলতেছে এইটুক হচ্ছে নেফ্রনের নালী, মানে এদিক দিয়ে বজ্র পদার্থ হয়, যেখানে মূলত চাকার কাজটা করা হয় এই গোলটার মধ্যে, যে এই গোলটার মধ্যে চাকার কাজটা করা হয়। এবং চাকার কাজ করার পর বজ্রগুলো যে নালী পথে, এই নালী পথে ধীরে ধীরে মূত্র বৃক্ক থেকে বের হয়। তখন তিনি এটার নাম দিছে, মানে এই সবুজটার নাম দিছে রেনাল টিউবিল, মানে বৃক্কীয় নালিকা, রেনাল টিউব। ছোট ছোট টিউব হলে আমরা সেটাকে টিউবিউল বলি। উল মানে ছোট গঠন বোঝায় বায়োলজিতে। 1842 সালে, আমি দেখছি খেয়াল করছি এটা, 1842 সালে স্যার উইলিয়াম বোম্যান্স সর্বপ্রথম বৃক্কের গঠনে ক্ষুদ্র ক্ষুদ্র একক এবং তার গঠনটা আমাদের সামনে ব্যাখ্যা করছে। তিনি বলছেন নেফ্রনের গঠনের দুইটা অংশ আছে, একটা হচ্ছে রেনাল কর্পাসল, উপরের দিকে যে প্রশস্ত অংশটা, এবং যে টিউবের মতো ছোট ছোট যে টিউব গুলো আছে তিনি একে বলতেছে টিউবিল, এটা বৃক্কের মধ্যে আছে, নাম দিল রেনাল টিউবিল। তাহলে নেফ্রনের দুইটা অংশ, একটা হচ্ছে রেনাল কর্পাসল, একটা হচ্ছে রেনাল টিউবিল। আমি একটু আপনাকে লিখি, আমি একটুখানি লিখি নেফ্রন। নেফ্রন, তাহলে নেফ্রনের গঠনের দুইটা অংশ আছে। নেফ্রনের গঠনে একটা অংশের নাম হচ্ছে রেনাল কর্পাসল, রেনাল কর্পাসল, কর্পাসল। এবং নেফ্রনের গঠনের আরেকটা জিনিসের নাম হচ্ছে রেনাল টিউবিল, রেনাল টিউবিল, রেনাল কর্পাসল আর রেনাল টিউবিল। এটা হচ্ছে নেফ্রনের দুইটা অংশ। রেনাল কর্পাসলের মধ্যে রেনাল, আমি যে সম্পূর্ণ নেফ্রনটাকে এখানে একটু আবার আঁকি, একটু বুঝবেন সুন্দর করে। একটা নেফ্রনটাকে আমি একটু বড় করে সুন্দর করে আঁকতেছি। এই যে একটা নেফ্রন দেখতে জাস্ট লাইক এই যে এরকম, এই যে একটা নেফ্রন, একটু তাকান। দেখেন, আমি একটা নেফ্রনটাকে একটু বড় করে আঁকছি আর একটু জুম করে আঁকছি। আর নেফ্রনের মধ্যে যে উপরের দিকের সম্পূর্ণ অংশটার নাম, উপরের দিকের সম্পূর্ণ অংশটার নাম হচ্ছে রেনাল কর্পাসল, নীল কালারের ভিতরে সম্পূর্ণ নাম হচ্ছে রেনাল কর্পাসল। এবং বাদ বাকি যেগুলো দেখতেছেন নলের মতো, এটা নাম হচ্ছে রেনাল টিউবিল। হ্যাঁ, তো দেখেন রেনাল কর্পাসলের মধ্যে মূলত ছাকনের কাজটা ঘটে, মানে রক্তটাকে ছাকনের কাজটা মেনলি রেনাল কর্পাসলের মধ্যেই হয়। তো দেখেন এই যে সারা সারা দেহ থেকে, আপনার শরীর থেকে
বজ্র পদার্থ মিশ্রিত দূষিত রক্তটা এই যে রেনাল কর্পাসলের মাধ্যমে মানে বৃক্কের ভিতরে ঢুকলো। মানে যে বৃক্কের ভিতরে একটা শাখা তৈরি করতো, শাখা তৈরি করে সেই যে নেফ্রনের মধ্যে ঢুকতেছে ছাকার জন্য। সারা দেহ থেকে বজ্র মিশ্রিত বিশুদ্ধ রক্তটা আপনার নেফ্রনের মধ্যে ঢুকতেছে ছাকার জন্য। তারপর নেফ্রনের ভিতরে সে ঢুইকা, এই যে নেফ্রনের ভিতরে ঢুইকা সে ছোট ছোট অনেকগুলা কৌশিক জালিকা তৈরি করে। এই রক্তনালীটা ছোট ছোট অনেকগুলা কৌশিক জালিকা তৈরি করে। আমরা জানি কৌশিক জালিকার প্রাচীরটা পাতলা, তখন কি করে রক্তটা ছাইকা এটার ভিতরে বজ্র পদার্থগুলো এটার ভিতরে দিয়ে দেয় ছাইকা। মানে এটা এটা মূলত চাকনি, যেটা মূলত চাকনি, তখন রক্তটা তার বজ্র পদার্থটা তার ভিতরে দিয়ে দেয় এবং ফ্রেশ রক্তটা আরেকটা রক্তনালীর পথে বৃক্ক থেকে বা নেফ্রন থেকে বের হয়ে যায়। যে ফ্রেশ রক্তটা আরেকটা রক্তনালীর পথে নেফ্রন থেকে বের হয়ে যায়। তো এই যে যে উপরের দিকে সব উপরের দিকে প্রশস্ত অঞ্চলটা আমরা এটাকে বলতেছি রেনাল কর্পাসল। ফ্রেশ রক্ত এদিকে বেরিয়ে গেল, আর বজ্রগুলা আমি একটু হলুদ দিয়ে দেখাই, যে বজ্রগুলা এখানে জমা হইলো রক্ত থেকে, বজ্রগুলো আলাদা হইলো, তারপর বজ্রটা এই নালীর পথে, এই নালী পথে বাহিত হইতে হইতে একসময় বৃক্ক থেকে বের হয়ে চলে যায়, যে বৃক্ক থেকে বের হয়ে চলে যায়। আর এই নালীগুলোর নাম বললাম রেনাল টিউবিল। আর এই রেনাল কর্পাসলের মধ্যে দুইটা অংশ আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে উপরের দিকে প্রশস্ত যে অংশটা, উপরের দিকে প্রশস্ত যে অংশটা, এই সম্পূর্ণ এই যে একটা অংশ, এবং এই যে মাঝখানে যে কৌশিক জালিকাগুলো আছে এগুলো কিন্তু নেফ্রনের একটা অংশ। তো উপরের দিকে যে এই যে হলুদ যে প্রশস্ত যে অংশটা আছে, যেটা মূলত ছাঁকনির কাজটা করে, আমরা এটাকে বলি মালপিজিয়ান বডি। মালপিজিয়ান বডি। আর উপরের যে কৌশিক জালিকাগুলো আছে এটাকে আমরা বলি গ্লোমেরুলার কৌশিক জালিকা। গ্লোমেরুলার মানে পেঁচানো, গ্লোমেরুলার কৌশিক জালিকা। তাহলে রেনাল কর্পাসলের দুইটা অংশ আছে। রেনাল কর্পাসলের এই যে যে অংশটা আছে, এই যে অংশটা, এটার নাম হচ্ছে মালপিজিয়ান বডি। মালপিজিয়ান বডি, বিজ্ঞানীর নাম অনুযায়ী, বিজ্ঞানী স্যার মালপিজিয়ান নাম অনুযায়ী এটার নামকরণ করেছে মালপিজিয়ান বডি। এবং উপরের এই যে কৌশিক জালিকাগুলো আছে, নেফ্রনের অংশ কৌশিক জালিকা উপরেরটা, এটার নাম হচ্ছে গ্লোমেরুলার কৌশিক জালিকা। তাহলে একটু বলো যে রেনাল কর্পাসলের আবার দুইটা পার্ট আছে। রেনাল কর্পাসলের একটা নাম হচ্ছে মালপিজিয়ান বডি, মালপিজিয়ান মালপিজিয়ান বডি, এবং এই যে পেছনালীগুলোর নাম হচ্ছে গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস, গ্লোমেরুলাস। এটা এমন হইতেছে কেন, গ্লোমেরুলাস। তাহলে বলো রেনাল কর্পাসল, রেনাল কর্পাসলের দুইটা অংশ, একটা নাম হচ্ছে মালপিজিয়ান বডি আর একটা হচ্ছে গ্লোমেরুলাস, বা এটা অপর নাম হচ্ছে গ্লোমেরুলার কৌশিক জালিকা। আর যে রেনাল টিউবিলটা আছে একটু দেখেন, রেনাল টিউবিল, রেনাল টিউবিলের মধ্যে এই যে যে টিউবটা আছে, পেঁচানো টিউবটা, যেটা একদম ছাকনিটার কাছে আছে, যে এই পেঁচানো টিউবটা একদম ছাকনিটার কাছে আছে, এই যে উপরেরটা হচ্ছে ছাকনি, পেঁচানো টিউবটাই, যে এই পেঁচানো টিউবটা ছাকনিটার কাছে। আবার দেখেন এখানেও একটা পেঁচানো টিউব আছে, এই পেঁচানো টিউবটা ছাকনিটা থেকে একটু দূরে আছে। হ্যাঁ, তো ছাকনিটার কাছে যে পেঁচানো টিউবটা আছে আমরা এটাকে বলে নিকটবর্তী পেঁচানো নালিকা। মানে ছাকনিটার কাছে যে পেঁচানো নালিকাটা আছে, এই যে এটা আমি যেটা দেখাইতেছি, এটা নাম হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা, ছাকনিটার কাছে আছে। এবং যে পেঁচানো নালিকাটা ছাকনিটা থেকে দূরে আছে, এই যেটা আমি একটু কালো করে বা গাঢ় করে দেখাচ্ছি, এটা ছাকনিটা থেকে দূরে আছে, এই জন্য এটার নাম বলা হয়েছে দূরবর্তী পেঁচানো নালিকা। তাহলে রেনাল টিউবুলের আবার দুইটা পার্ট আপনাকে দেখাইলাম, একটা নাম হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা, মানে ছাকনিটার নিকটে যে পেঁচানো নালিকাটা আছে এটার নাম দেওয়া হলো নিকটবর্তী পেঁচানো, নিকটবর্তী পেঁচানো নালিকা, নিকটবর্তী পেঁচানো নালিকা। এবং যে পেঁচানো নালিকাটা ছাকনিটা থেকে একদম দূরে আছে, এই যে এখান থেকে ছাকনিটা থেকে একদম দূরে আছে, এটাকে আমরা বলি দূরবর্তী পেঁচানো নালিকা, দূরবর্তী পেঁচানো নালিকা। নিকটবর্তী পেঁচানো নালিকা আর এটা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা। আরেকটা কই, কই জানি দেখলাম, এটা ডিস্টার্ব করতেছে। এই যে, তাহলে বলো যেটা অনেক দূরে আছে নাম হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা। আর দুইটার মাঝে, এই যে আমি লাল করে দিচ্ছি, দুইটার মাঝে এই যে ইউ এর মতো দেখতে একটা নালী আছে, একটু চিকন একটু সরু, নিকটবর্তী এবং দূরবর্তীর মাঝে যে ইউ এর মতো যে একটা নালী আছে, এটা একজন বিজ্ঞানীর নাম অনুযায়ী, বিজ্ঞানী জ্যাকব হেনলির নাম অনুযায়ী, এই যে লালটা, এটা নাম দেওয়া হয়েছে হেনলির লুপ। লুপ মানে একটা ফাঁস, লুপ মানে একটা ফাঁস বা পেচ, লুপ। তখন এটার নাম দেওয়া হলো হেনলির লুপ, হেনলির লুপ, হেনলির লুপ বা হেনলির ফাঁস।
তাহলে বলো নেফ্রনের গঠন। আমরা একটু নেফ্রনের গঠনটাই পড়তেছিলাম, যে নেফ্রনের গঠনের দুইটা অংশ আছে। উপরের দিকে যে এই মেইন ছাকনিটাকে আমরা বলি রেনাল কর্পাসল, এবং অবশিষ্ট টিউবটাকে বলি রেনাল টিউবেল। রেনাল কর্পাসলের দুইটা পার্ট। রেনাল কর্পাসলের যে অংশটা মূলত ছাকার কাজটা করে, এটার নাম হচ্ছে মালপিজিয়ান বডি, বিজ্ঞানীর নাম অনুযায়ী। এবং উপরে যে কৌশিক নালিকাটা আছে, যেখানে মূলত রক্তটা ছাইকা ভিতরে আসে, এটার নাম হচ্ছে গ্লোমেরুলাস কৌশিক জালিকা। এবং রেনাল টিউবেলের তিনটা নালিকা আছে, একটা নিকটবর্তী পেঁচানো নালিকা, একটা হ্যানলির লোব, এবং একটা হচ্ছে দূরবর্তী পেঁচানো নালিকা। এইটুকু বুঝছেন কিনা একটু আমাকে বলেন। আমি নেফ্রনের গঠনটা বলার ট্রাই করছি, একটু দেখেন বুঝছেন কিনা, একটু আমাকে বলেন। নেট প্রবলেম করতেছে, নেট প্রবলেম করতেছে ভাইয়া, নেট ডিস্টার্ব করতেছে। বাকিদের কি সবারই কি নেট প্রবলেম? একটু জানান তো, নেট কি সবারই প্রবলেম? বাকিদের কি সবারই কি নেট প্রবলেম? একটু জানান তো, নেট কি সবারই প্রবলেম? ভাইয়া আবার একটু বোঝায় দেন, আমার নেট অনেক সমস্যা করতেছে। হ্যাঁ জি স্যার বুঝছি, মাহিয়া জি স্যার বুঝছি। ইসরাত জাহান প্রমি, বুঝছি। নেবি আক্তার বুঝছি স্যার। আবিদ আল রায়হান বুঝছি ভাইয়া। একটু জিয়ান কান ছিল, এটা কি ভাই? একটু আগে ছিল, এখন ঠিক আছে। ওকে। জি স্যার, প্রথমে করছে এখন না। ওকে ভাইয়া, গ্লোমেরুলাসটা আরেকবার রিপিট করেন প্লিজ। ভাইয়া গ্লোমেরুলাসটা আরেকবার রিপিট করেন প্লিজ। ওকে ভাইয়া, নেট প্রবলেম করতেছে, এখনো নেট প্রবলেম, এখনো নেট প্রবলেম। এখন ঠিক আছে কিনা একটু জানান, এখন ঠিক আছে কিনা জানান একটু। নেট ঠিক হয়েছে?
এই যে একদিক দিয়ে লাইভ আর অন্য দিক দিয়ে রিলস দেখলে নেট ডিস্টার্ব তো করবই। নেট ঠিক হয়েছে কিনা একটু জানান, তাড়াতাড়ি একটু জানাও যে নেট ঠিক আছে কিনা। তৌসিফ এখন নেট প্রবলেম করে না, আগে ছিল ওকে। আকলি মানুর প্রচন্ড ডিস্টার্ব, এই নেট থাকে না আবার মাঝে মধ্যে সাউন্ড আসে না, এটা কেমন কথা। দৃষ্টি নেট ঠিক আছে ভাইয়া, ওকে এখন ঠিক আছে ওকে। মিম ইসলাম ওকে। ওকে তনিকা ঠিক আছে। নিশি জি ভাই এখন ওকে। জি স্যার ঠিক আছে এখন ওকে। ওকে 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 ঠিক আছে, একটু দেখেন আমি বিজ্ঞান চাকরির নিয়ে আলোচনা করতেছিলাম, আমি আবার একটু রিপিট করি যারা মিস করছেন নেট প্রবলেমের কারণে। দেখো বিজ্ঞানের মধ্যে টোটাল 10 থেকে 12 লক্ষ চাকনি আছে। সংখ্যাটা কত বলছে, 10 থেকে 12 লক্ষ প্রত্যেকটা বৃক্ষে। এবং এই ছাঁকনিগুলোর মধ্যে টোটাল প্রত্যেকটা ছাঁকনি বড় হয় 3 থেকে 5 সেন্টিমিটারের মতো, খুব বেশি বড় হয় না। আর 1842 সালে একজন বিজ্ঞানী স্যার উইলিয়াম বোম্যান্স এই ছাঁকনিগুলার গঠনটা ব্যাখ্যা করছে। এই ছাঁকনিটা সবার চোখের সামনে তুলে ধরছে তিনি, যে বৃক্ষের মধ্যে এরকম ছোট ছোট কিছু ছাঁকনি আছে। তখন তিনি ছাঁকনির গঠন ব্যাখ্যা করতে যায় বলছিল প্রত্যেকটা ছাঁকনির দুইটা করে অংশ আছে। দুইটা অংশ, উপরের দিকে যে প্রশস্ত অংশটা আছে, যে উপরের দিকে যে প্রশস্ত অংশটা আছে ছাঁকনির, এই উপরের দিকে সম্পূর্ণ প্রশস্ত অংশটা তিনি নাম দিচ্ছে রেনাল কর্পাসল। রেনাল কর্পাসল। এবং নিচের মধ্যে যে টিউবটা আছে, ছোট টিউবকে আমরা টিউবিউল বলি, বায়োলজিতে ওল মানে ছোট বোঝাই। তখন এই ছোট টিউবটাকে তিনি নাম দিল রেনাল টিউবিউল। নিচের মধ্যে যে ছোট টিউবটা আছে এটার নাম দিল রেনাল টিউবিউল। তাহলে নেফ্রনের মধ্যে টোটাল উপরের সম্পূর্ণ পার্টটাকে নাম দিল রেনাল কর্পাসল, নিচের হলুদটাকে নাম দিল রেনাল টিউবিউল। এখন দেখা গেল রেনাল কর্পাসলের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে